বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, মিরসবাড়ি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে চ্যাপ্টারটি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটি আজকে প্রথম লেকচার। প্রথম যে তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তিনটি অনুচ্ছেদ বা তিনটি পাঠ। মৌল কি, আণবিক ভর মানে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, কীভাবে আমরা একটি অণুর আণবিক ভর বের করব, এবং গ্যাসের মোলার আয়তন কীভাবে আমরা নির্ণয় করব। আমি যদি সর্বপ্রথম তোমাদেরকে বলি মৌলটাকে, মৌল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। অর্থাৎ যদি তোমাদেরকে পরীক্ষা আসে মৌল কি, তোমরা এক কথা বলবা রাসায়নিক পদার্থের পরিমাপের এককে মৌল বলে। যেমন আমরা যদি বলি 12টি অক্সিজেন সমান কি, 12টি অক্সিজেন সমান হবে কথা 1 ডজন অক্সিজেন। 12টি মানে হবে 1 ডজন। সে যদি বলি 100টি অক্সিজেন সমান কি হবে 100 অক্সিজেন। যদি বলি 1000টি অক্সিজেন সমান কি হবে 1000 অক্সিজেন। তাহলে আমাদের মনে রাখতে হবে ঠিক 1 মোল অক্সিজেন সমান কতটি অক্সিজেন অণু। 1 মোল অক্সিজেন যদি এরকম বলা হয় 1 মোল অক্সিজেন সমান 6.023 × 10⁻23 টি অক্সিজেন অণু। বা এতটি অক্সিজেন অণু যদি লেখা দরকার নেই, যেহেতু O2 দ্বারা বোঝাচ্ছে একটি অণু। তাহলে তোমাদের এখানে মনে রাখতে হবে 6.023 × 10⁻23 এটা কি, এটি বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ আমরা যদি বলি, শুধু এটুকু বলি 1 মোল হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন সমান কত হবে এতটি হাইড্রোজেন। হাইড্রোজেনটা কি, পরমাণু। এটি হচ্ছে অণু, O2টা হচ্ছে অণু, আর শুধুমাত্র H হলে সেটা হচ্ছে পরমাণু। আচ্ছা, অণু আর পরমাণুর মধ্যে ডিফারেন্সটা কি তোমরা অত্যন্ত সবাই জানবে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানো। তারপরে তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমাদের পূর্বের এই মেমোরিটিকে সতেজ করার জন্য, যে অণু হচ্ছে অনেকগুলো পরমাণু নিয়ে অনুগঠিত হয়, আর অণুকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি পরমাণু। যেমন এখানে অক্সিজেন হচ্ছে অণু, কারণ এখানে 2টি অক্সিজেন পরমাণু আছে। 2টি, O2 মানে অক্সিজেন কয়টা, 2টা। তাহলে 2টি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে একটি অক্সিজেন অণু গঠিত হয়েছে। আর এই একটি অক্সিজেন অণুকে যদি আমরা ভেঙে নিই তাহলে 2টি অক্সিজেন পরমাণু পাবো। তাহলে পরমাণুগুলো একত্রিত হয়ে গঠিত হয় অণু, আর অণুকে বাংলা আমরা যেটা পাবো সেটা হবে পরমাণু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝতে পারছি, 6.022 × 10⁻23 সংখ্যাটি অণু, পরমাণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা যায়। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। আমরা যদি এখন তোমাদেরকে বলে থাকি যে 1 মোল কাকে বলে, পদার্থের মোল কাকে বলে, তাহলে তোমাদের সংখ্যাটা আসবে এরকম। কোনো পদার্থ এর যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মৌল বলা হয়। তোমরা ইচ্ছা করে নোটস করে নিতে পারো। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 111 পেজে 1 মোল বা পদার্থের মোল কাকে বলে, এটা ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এসেছে। তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো, এটা শিখে নিবে ভালো করে, যেহেতু এটা পরীক্ষায় আসে ম্যাক্সিমাম সময় জ্ঞানমূলক প্রশ্নে। সো এটা মাথায় রাখবে যে 6.023 কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মৌল বলা হয়। যেমন আমরা যদি বলি 12 গ্রাম কার্বনের মধ্যে কতটি কার্বন পরমাণু আছে, 12 গ্রাম কার্বনের মধ্যে কার্বনের মধ্যে কতটি কার্বন পরমাণু আছে। তাহলে এক কথায় উত্তর হবে, কারণ কার্বনের পারমাণবিক ভর কত 12। যেহেতু 12 গ্রাম কার্বনের মধ্যে কতটি কার্বন পরমাণু আছে, আনসারটি হবে ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23 টি কার্বন পরমাণু আছে। এজ এ সেম ওয়ে আমি যদি তোমাদেরকে আরও অনেকগুলি প্রশ্ন করি
তাহলে তোমরা সেভাবে উত্তর দিবে 18 গ্রাম ফানের মধ্যে কতটি ফানের অণু আছে? যেহেতু ফানে আণবিক ভর কত, H2O ফানে আণবিক ভর হচ্ছে 1 × 2, হাইড্রোজেন 1 × 2 যোগ অক্সিজেন 16 যোগ করে কত হচ্ছে 18 গ্রাম। তাহলে তোমরা বলতেছো 18 গ্রাম ফানের মধ্যে কতটি ফানের অণু আছে, তাহলে এক কথায় উত্তর 6.023 × 10⁻23 টি অণু আছে। সে যদি তোমাদেরকে বলা হয় সালফিউরিক অ্যাসিডে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি সালফিউরিক অ্যাসিডের অণু আছে, তাও একই রকম উত্তর হবে 6.023 × 10⁻23 টি অণু আছে, কারণ সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর হচ্ছে 98। তোমাদেরকে যদি বলা হয় 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে কতটি হাইড্রোক্লোরিক অণু আছে, কতটি হাইড্রোক্লোরিক অণু আছে, তাও আনসার একটা। যেহেতু হাইড্রোক্লোরিকের আণবিক ভর 36.5 গ্রাম, তাহলে তোমাকে বুঝতে হবে এত গ্রাম হাইড্রোক্লোরিকের মধ্যে অণু থাকবে 6.023 × 10⁻23 টি অণু। আশা করি এরকম যে কোনো প্রশ্ন আসলে তোমাদের সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো 1 মোল কাকে বলে। 1 মোল সংজ্ঞাটা, রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের কি বলে 1 মোল বলা হয়। আমরা এখন দেখব যে অণুর আণবিক ভর থেকে বের করব কিভাবে, অণুর আণবিক ভর কিভাবে বের করবো। আমরা এখন আলোচনা করছি কি, এখন পর্যন্ত আলোচনা করছি মৌল কি, মৌল সম্পর্কে। এখন আমরা আলোচনা করবো অণুর আণবিক ভর বের করার পদ্ধতিটা কি। শিক্ষার্থী, যদি বলি ক্লোরিন অণুর ভর কত, তোমরাই বলো ক্লোরিনের পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা বলতে হবে কত, 17। ক্লোরিনের আণবিক ভর কত, শুধু ক্লোরিন পরমাণুর কথা বলছি, শুধু একটি ক্লোরিন পরমাণুর আণবিক ভর কত, অবশ্যই একটা স্টুডেন্ট বলবে 35.5, কেন এটা তোমরা জানো 35.5। এখন এটা হচ্ছে ক্লোরিন অণু, অণু মানে এখানে কয়টি পরমাণু আছে, 2টি পরমাণু আছে, এটা তোমরা সবাই জানো। যেহেতু Cl2, এখানে Cl2 হচ্ছে একটি ক্লোরিন পরমাণু, 2 থাকা মানে এটা অণু, অণু থাকার অর্থ হচ্ছে যে একটি ক্লোরিন অণু মানে হচ্ছে এখানে 2টি ক্লোরিন পরমাণু আছে। আমরা জানি একটি ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে 35.5, তাহলে 2টি ক্লোরিন পরমাণুর ভর কত, 35.5 × 2 সমান কত দাঁড়াচ্ছে, গুণ করে 71 গ্রাম। তাহলে কোনো একটি জায়গায় যদি দেওয়া থাকে ক্লোরিনের অণুর আণবিক ভর কত, তার আনসারটি হবে 71 গ্রাম। যদি বলা হয় ক্লোরিন পরমাণুর ভর কত, তাহলে 35.5 গ্রাম। বিষয়টা ক্লিয়ার? অণু বলতে হবে 71 আর পরমাণু বলতে হবে 35.5। তাহলে অণুর আণবিক ভর এবং পরমাণুর আণবিক ভর, এটার মধ্যে তোমরা ডিফারেন্সটা খুব সহজে বুঝে গেছো। আচ্ছা, যদি আমি বলি যদি হাইড্রোজেন পরমাণুর ভর কত, তাহলে শুধু 1। যদি বলি হাইড্রোজেন অণুর ভর কত, তাহলে হবে 1 × 2 সমান হচ্ছে কত, 2 গ্রাম। যখন হাইড্রোজেন অণু বলবো তখন এখানে হাইড্রোজেন 2টি, অর্থাৎ 2টি পরমাণু, আর হাইড্রোজেন পরমাণু বলে সেটা একটি, তার আণবিক ভর হচ্ছে 1। যখন হাইড্রোজেন অণু বলবো তখন তার আণবিক ভর হচ্ছে 2। আমি আশা করি তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝেছ। এছাড়া আমরা আরো যদি বের করতে চাই, এরকম সোডিয়াম ক্লোরাইড, শিক্ষার্থীরা তোমরা জানো সোডিয়ামের আণবিক ভর কত, 23, ক্লোরিনের কত 35.5, দুইটাকে একসাথে যোগ করলে কত হবে 58.5 গ্রাম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম। তোমাদেরকে প্রদর্শনের পিরিয়ড টেবিল যেটা, ওইখানে আমি বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত নতুনভাবে শিখে নাও পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর, ওই ভরগুলো দিয়ে আমরা এখানে যোগ করে দেবো, যোগের আণবিক ভর বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বড় একটি অঙ্ক করবো আজকে, বড় একটি অঙ্কের আণবিক ভর বের করবো। তুতের সংখ্যা তোমরা সবাই জানো, তুতের বর্ণ কেমন, নীল, কেমন, তুতের বর্ণ হচ্ছে নীল। আবার তুতকে যখন আমরা তাপ দেবো তখন তার
100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করলে তুতের বর্ণ হয়ে যাবে সাদা। তাহলে দুই রকমের বর্ণ আমরা পাচ্ছি। স্বাভাবিক অবস্থায় তার বর্ণ হচ্ছে কি নীল, তার সংকেত হচ্ছে কি কপার সালফেট 5 অনু পানি। আর যখন আমরা তাপ প্রদান করব, তাপ প্রদান করলে তার বর্ণ হয়ে যাবে সাদা, তখন তার সংকেত হয়ে যাবে শুধুমাত্র CuSO4। প্রিয় শিক্ষার্থী, এই 5 অনু পানিটা অপসারিত হয়ে যায় তাপ প্রদান করার পরে। তাপ যখন প্রদান করবো তখন এই 5 অনু পানিটা অপসারিত হয়ে যাবে, বাষ্প আকারে বের হয়ে যাবে, তখন আস্তে আস্তে তার বর্ণটা কি হয়ে যাবে সাদা বর্ণ ধারণ করবে উত্তপ্ত অবস্থা। ওই অবস্থায় তার সংকেত হচ্ছে CuSO4 অর্থাৎ কপার সালফেট। সো তোমাদের মনে রাখতে হবে এই কপার সালফেট আর দুধকে যদি আমরা যে আবার স্বাভাবিক অবস্থায় রেখে দিই, স্বাভাবিক অবস্থায় জলীয় বাষ্পে বা মুক্ত অবস্থায় রেখে দিই, এটি যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন বায়ুমণ্ডল থেকে আবার এই পানিটাকে গ্রহণ করে তার বর্ণটা আবার আস্তে আস্তে কি হতে থাকবে নীল বর্ণ ধারণ করতে থাকবে, তখন আবার হয়ে যাবে সেটি নীল। এই দুটি কার সঙ্গে তুতের সঙ্গে। মনে রাখবেন আজকে আমরা এই নীল দুধ কপার সালফেট 5 অনু পানি আণবিক ভর, এই যৌগটির আণবিক ভর কিভাবে বের করা হয় আজকে আমরা এটা জানব। আমি লিখলাম CuSO4 into 5H2 এর আণবিক ভর সমান। দেখো এখানে কপার, একটি কপার হচ্ছে কপার, একটি কপার হচ্ছে সালফার, এখানে আছে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন, আবার এখানে অক্সিজেন। তাহলে দেখো এই পুরো যৌগটার মধ্যে কপার কয়টা? কপার আছে একটি, এবং ওই কপারের আণবিক ভর কত 63.5 যোগ একটি মাত্র পরমাণু আছে পুরো যৌগের মধ্যে, সেটি হচ্ছে সালফার, এবং সালফার আণবিক ভর আমরা জানি কত 32 যোগ। দেখো তোমরা এর অক্সিজেন আর এখানে 5 আছে, তাহলে অক্সিজেন এখানে 5টা, আবার এখানে আছে কয়টা 4টা, 5টা এবং 4টা যোগ করলে টোটাল হচ্ছে কয়টি 9টি পরমাণু। আমরা যদি অক্সিজেন 16 ইনটু তার সাথে 9 গুণ হবে যেহেতু 9টি যোগ। হাইড্রোজেন কয়টা 5 দুগুণে কত 10, তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1 ইনটু তার পরমাণু সংখ্যা কি 10টি। শিক্ষার্থীরা এই সবগুলো গুণ করে যোগ করলে হবে 249.5 গ্রাম, 249.5 গ্রাম, অর্থাৎ এই কপার সালফেট 5 অনু পানির ভর হচ্ছে 249.5 গ্রাম। এখন তোমরা আরেকটি শর্টকাট টেকনিকে যদি তোমাদেরকে একটা জিনিস দেখায় যে শুধু কপার সালফেটের আণবিক ভর কত হবে, কোনো একটা স্টুডেন্ট যদি নবীর থেকে এসে, নবীর থেকে যদি প্রশ্ন আসে তুমি আনসার করবা কিভাবে? তুমি তো জানোই যে পানির অণুর আণবিক ভর কত 18, তার সাথে কত গুণ হবে 5 গুণ, 5 18 কত 90, এটা থেকে যদি 90 বিয়োগ করে দেবে 249.5 বিয়োগ 90 গ্রাম, বিয়োগ করে কত হয় 159.5 গ্রাম। শর্টকাট টেকনিক লক্ষ্য করেছ যে শুধুমাত্র কপার সালফেটের আণবিক ভর হচ্ছে 159.5 গ্রাম। আর যদি বলা হয় নীল দুধ অর্থাৎ কপার সালফেট 5 অনু পানির এর আণবিক ভর কত, তাহলে 249.5 গ্রাম। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে বুঝেছ। তোমাদেরকে এখন আমরা নিয়ে যাব সরাসরি কতগুলি গাণিতিক প্রবলেম আছে তোমাদের বইয়ে 112 পৃষ্ঠার 3টি গাণিতিক প্রবলেম আছে। প্রথমটা হচ্ছে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত, নাম্বার 1। নাম্বার 2, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অণু থাকে। নাম্বার 3, 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। আচ্ছা, তার মধ্যে আমরা 2 নম্বর যে সমস্যাটা আছে 2 নম্বর সমস্যাটি তোমাদের করে বুঝাই দেব। বাকি যে দুইটা আছে প্রথমটা এবং শেষটা, এবং কাজে একটি আরেকটা প্রশ্ন আছে। এই 3টি প্রশ্ন তোমরা বাসা থেকে SW হিসেবে করে নিবে, না পারলে আমাকে বলবে, কমেন্টস বক্সে জানাই দিবে, আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বইতে বা তোমরা তোমাদের এক্সাম্পলে যেভাবে দেখবে, আমি আশা করি তোমরা এভাবে বুঝতে একটু কষ্ট হয় অনেকে, আমি এটাকে সহজভাবে উপস্থাপন করতেছি তোমাদের মাঝে, তোমরা এই জিনিসটা সহজে বুঝে নেওয়ার একটু চেষ্টা করো। আমরা যদি লক্ষ্য করি, তুমি জানো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম সালফিউরিক অ্যাসিড?
সমস্যা নাম্বার 2, আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা জানতে হবে। আচ্ছা আমরা একটু ছোট্ট করে আণবিক ভরটা বের করি। দেখো তো হাইড্রোজেন 1 × 2 যোগ সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন হচ্ছে 16 × কত 4, যেহেতু 4টে আছে তাহলে ইকুয়েশন কত 2 + 32 যোগ 316 416 কত 66 যোগ হচ্ছে 98 গ্রাম। তাহলে আমরা এখানে লিখব কত 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। ওকে, আবার তোমরা জানো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কতটি সালফিউরিক অ্যাসিড অণু? 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কতটি সালফিউরিক অ্যাসিড অণু? আবার 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অণু। ওকে, আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আবার 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে এখানে বের করতে বলছে অণুর সংখ্যাটি 1 গ্রামের জন্য। তাহলে আমরা লিখব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান এতটি সালফিউরিক অ্যাসিডের অণু 1 গ্রামে কত? সহজে মিলে যাচ্ছে। আমি বিষয়টা আবার বলছি, আমাদের কি দেওয়া আছে? আমাদের গ্রাম দেওয়া আছে, বের করতে বলছি কি অণুটা। তাহলে আমাদের এখানে প্রথমত লিখব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান এতটি সালফিউরিক অ্যাসিডের অণু। যেহেতু গ্রামটা দেওয়া আছে গ্রামটা আগে হবে, আর যেটি বের করতে বলছে এটা পরে হবে। আমরা লিখব 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অণু। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই এই যে 98 থেকে কোন সেকেন্ডে যেহেতু 1, তাহলে এখানে 98টা কোথায় যাবে 98 ভাগে যাবে টি সালফিউরিক অ্যাসিড অণু। আমরা যদি এই সংখ্যাটাকে যদি 98 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে 6.14 × 10⁻21 6.14 × 10⁻21 টি সালফিউরিক অ্যাসিড অণু। তাহলে আমি আশা করি তোমরা এই গাণিতিক প্রবলেমটা ইলেকট্রিকাকে যেভাবে আমরা ডিটেইলে করাইছি তোমাদের বুঝতে সহজ হচ্ছে। তোমরা বাকি যে 3টি এক্সাম্পল আছে বা প্রবলেম আছে এগুলো সেমভাবে সমাধান করবে। আজকে আমরা গ্যাসের মোলার আয়তন নির্ণয় করার জন্য ছোট্ট যে সূত্রটি আছে সূত্রটি সম্পর্কে একটু ধারণা দেব। এটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। আশা করি তোমরা খুবই যত্ন সহকারে লক্ষ্য করবে কীভাবে আমরা গ্যাসের মোলার আয়তন নির্ণয় করার সূত্রটি প্রতিপাদন করি। আসলে গ্যাসের মোলার আয়তনটা কি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আমি আবার বলি 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে তাকে ওই গ্যাসের কি বলে মোলার আয়তন বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 বায়ুমণ্ডলের চাপকে একত্রের প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা প্রমাণ সংক্ষেপে এটাকে বলা হয় প্রমাণ অবস্থা বলা হয়। আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার 22.4 লিটার। প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এখানের মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে কিছু শর্তাবলী। যেমন আমি যদি বইতে সংখ্যা লিখি যে এনটা কি, এনটা হচ্ছে মৌল সংখ্যা, মৌল সংখ্যা। আমি যদি তোমাদেরকে ডাব্লিউ লিখি গ্রাম এককে ভর, গ্রাম এককে ভর। আমি যদি তোমাদেরকে এরপরে ভি লিখি লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন। আমি যদি তোমাদেরকে এস লিখি এসটা হচ্ছে ঘনমাত্রা। আচ্ছা ওইটাকে একটু পরে লিখি। আমি যদি এন লিখি অনুসংখ্যা, এনটা লিখে দিচ্ছি এখানে অনুসংখ্যা।
সর্বশেষ একটি সংখ্যা আছে n, আণবিক ভর। ওকে, এই চারটি উপাদান দ্বারা যে কয়েকটি সূত্র হবে, সূত্র হচ্ছে n = W/n। মৌল সংখ্যা হচ্ছে তার গ্রাম এককের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ। ওকে, নাম্বার 2, n = V/22.4। মৌল সংখ্যা n হচ্ছে আয়তনকে তার সমান আয়তন দ্বারা ভাগ। সমান অবস্থা আয়তন, সমান অবস্থা যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর ওই গ্যাসের আয়তনকে সমান অবস্থা আয়তন দ্বারা ভাগ করলে মৌল সংখ্যা পাবো। মৌল সংখ্যা n হচ্ছে n / 6.023 × 10⁻23, অর্থাৎ অণুর সংখ্যাকে যে কোনো এককের সংখ্যা দ্বারা ভাগ। এখন প্রশ্ন হচ্ছে কোন সময় আমরা কোন সূত্রটি প্রয়োগ করব, তাই তো? শিক্ষার্থীরা মনে রাখবে, কোথাও যদি তোমাকে গ্রাম এককের ভর এবং আণবিক ভর দেওয়া থাকে, সেখানে মৌল নির্ণয় সূত্র হচ্ছে n = W/n। কোথাও যদি যে কোনো গ্যাসের আয়তন দেওয়া থাকে এবং প্রমাণ অবস্থা আয়তন তো তোমরা জানো, ওই গ্যাসের আয়তন যদি দেওয়া থাকে তাহলে মৌল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে V/22.4। কোথাও যদি অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে n = মৌল সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে n = n/6.023 × 10⁻23। তোমরা এই পর্যন্ত এই তিনটি সূত্র দিয়ে যে গাণিতিক প্রবলেমগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে এই সূত্রগুলোর মাধ্যমে তোমাদের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করব এবং পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।